রাত্রিবেলা হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে তারপরে অনেক কষ্ট করে যেই কাজ করে এবারে গাড়িও পাওয়া যায়নি, অনেক কষ্ট করে দুটো জায়গায় তিনটে গাড়ি করে আমাদের ট্রিপটা হচ্ছে। মেম্বারদের সবাইকে অ্যাডজাস্টমেন্টের জন্যই এটা সম্ভব হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলেছি পাতলার পথে। অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে, হৃদয় যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে, সে চোখে যত আলো যত আশা ভালোবাসা, খুলবে বন্ধ মনের জগৎ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। চলতে চলতে পৌঁছে এলাম মন্দির নগরী পাথরা। এখানে অজস্র মন্দির, এখন অবশ্য তার প্রত্যেকটারই ধ্বংসাবশেষ আছে, কিছু কিছু মন্দিরে বিগ্রহও আছে। এই মন্দির নগরী পাথরার ইতিহাস জেনে নেওয়ার জন্য আমাদের সাথে একজন গাইডও আছেন, তার মুখ থেকে আমরা অবশ্যই ইতিহাস শুনে নেব। তার সাথে তো অবশ্যই এখানে চলবে আমাদের নানা রকম ফটো সেশন। আমরা আজকে এসেছি 51 জন এই পাথরাতে। আলীবর্দী খাঁর যখন উনি মুর্শিদাবাদের সম্রাট ছিলেন, মানে নবাব ছিলেন, সেই সময় এখানে একজন পূজারী ব্রাহ্মণ এসেছিলেন রাঘব রাম ঘোষাল বলে। উনি পূজারী ছিলেন। এটা আপনার ছিল রতনচক পরগনা, এই জায়গাটার নাম। তো এই পরগনার উনি পূজারী থাকাকালীন পরবর্তীকালে উনি নায়েবের দায়িত্ব পায় এই পরগনা। এর পার্শ্ববর্তী পরগনা যতগুলো পরগনা ছিল, তারপরে এটা হেডকোয়ার্টার হয় এই রতনচক পরগনা। আর নদীর উপারটা ছিল আমরা ঢেকিয়াচক পরগনা। তো এই পরগনার ওই পূজারী ব্রাহ্মণ রাঘবরাম ঘোষাল, উনি পরবর্তীকালে নায়েবের উপাধি পাওয়ার পরে উনি রাজস্ব ওনার কাছে সমস্ত পরগনার এখানে এসে পড়তো। এটা ছিল হেডকোয়ার্টার এই রতনচক পরগনা। তো ওনাদের পরিবারের একজন কুল গুরুদেব ছিলেন। তো উনি যেদিন মুর্শিদাবাদে পাঠাবেন সমস্ত মানে রাজস্বের অর্থ, সেদিন হিসাব নিকাশ চলছিল এখানে। তো ওনাদের পরিবারের যে গুরুদেব আসার পরে সমস্ত অর্থ থেকে গুরুদেব হতবাক হয়ে যান অত অর্থ দেখে। তো রাঘবরাম ঘোষাল ভাবলেন যে হয়তো গুরুদেবের অর্থের প্রতি লোভ হয়েছে। তো উনি কী করলেন, ওনার পায়ে কলা পাতা বিছিয়ে সমস্ত অর্থ ওনাকে গুরুদক্ষিণ হিসাবে অর্পণ করলেন রাঘবরাম ঘোষাল। তো গুরুদেব কিছুক্ষণ পর উনি তাকে জিজ্ঞেস করলেন হতবাক হয়ে, যেটা কি না, এটা আপনাকে আমি গুরুদক্ষিণা দিলাম। তো উনি পরবর্তীকালে বলেন, আমি সাধক মানুষ, সেখানে সেখানে ঘুরে বেড়াই, আমি এটা নিয়ে কী করবো? তো উনি বলছেন যে না, রাঘবরাম ঘোষাল বলছেন যে আমি যেহেতু আপনার পায়ে অর্পণ করেছি, এই অর্থ আমি ফেরত দিতে পারবো না। তো উনি পরবর্তীকালে উনি বিধান দিলেন গুরুদেব যে এখানে ধর্মীয় স্থান বানানোর জন্য।
তো সেই রাজস্বের অর্থে উনি হচ্ছে ধর্মীয় স্থান বানানোর কাজ শুরু করে, কিন্তু এখান থেকে যখন বেশ বিগত কয়েক মাস রাজস্ব না যাওয়ার ফলে মুর্শিদাবাদ থেকে এখানে ইনকোয়ারি করতে পাঠানো হয় এই পরগনাতে। তো এখানে ইনকোয়ারি করার পর ওনাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় রাঘবরাম ঘোষালকে। তো ওখানে ওনাকে পাগলা হাতির পায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেন নবাব। তো তখনকার নাকি রীতি ছিল যারা তজরুপকারী তাদেরকে একটা ফাঁকা মাঠে হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়া হতো এবং পাগলা হাতিকে ছেড়ে দেওয়া হতো। সেইরূপ মুর্শিদাবাদের সেই মাঠে ওনাকে একবারে যেটা 3 বার হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়া হয় এবং হাতি ছেড়ে দেওয়া হয়, কিন্তু হাতি পাশ দিয়ে পা তুলে বেরিয়ে যায়। তো উনাকে তার নিজের অন্দরমহলে ডাকেন নবাব। ডাকার পরে সমস্ত তথ্য জানার পর উনাকে কী করলেন, এই রতনচক দানপত্র করলেন, মানে আপনার আলিবর্দিকা করার ফলে এবার তার 2 ছেলে বিদ্যানন্দ ঘোষাল এবং বিদ্যাধর ঘোষাল, মানে এরাকে ওই আপনার ওই দানপত্র করার সাথে সাথে মুসমাদার উপাধি দেন নবাব। তো বড় ছেলে একজন ধার্মিক ব্রাহ্মণ ছিলেন বিদ্যানন্দ ঘোষাল। তো উনি বললেন না, মুসলমানদের দেওয়া মুসমাদার উপাধি উনি গ্রহণ করবেন না। তো কী করলো, 2 ছেলে এবং বাবার মধ্যে একটা বাকবিতণ্ডা হয়ে ওই মানে আপনার ওই উপাধিটাকে নেওয়ার ফলে কী করলেন, বড় ছেলেকে বাবা ত্যাজ্যপুত্র ঘোষণা করে দিলেন। ওনারা রাঘবরাম ঘোষালের যেহেতু 2 ছেলে বিদ্যানন্দ এবং বিদ্যাধর, বিদ্যানন্দ বড় ছেলে, ওনারা ঘোষাল রয়ে গেলেন, আর ছোট ছেলে মুসমাদার উপাধি দিলেন ঘোষাল থেকে। এবার মুসমাদার থেকে ওরা এখন বর্তমান মজুমদার। তো 2টো পরিবার তাদের আদি মন্দির এইটি, আপনার এই কৃষ্ণ মন্দির। দুজনেরই তখনকার ওই বিগ্রহ বলতে আপনার ওই শালগ্রাম শিলা। একজনের ছিল আপনার মজুমদারদের ছিল আপনার কালাচাঁদ, আর ঘোষালদের ছিল হচ্ছে আপনার বেড জনার্দন। 2টো শিলা ছিল আপনার, আর আপনার ওই কালাচাঁদেরই। তো 2টো এই সাইডে একটা, এই সাইডে একটা, এই যে 2টো ভোগ একই ডিজাইন। এই মন্দিরটা এটা কৃষ্ণ মন্দির, আগে ছিল পেছনে তো একই ডিজাইন এটা। তো এইভাবে হয়ে যায়। হওয়ার পরে তার পরবর্তীকালে 2 ছেলে, যে বাবা যেহেতু হাতির পা থেকে বেঁচে এসেছেন বলে ওনারা কী করলেন, 2 ছেলে হাতির পা থেকে উতরে যাওয়ার জন্য পা উতরা থেকে ওনারা পাথরা নাম রাখলেন, পয়াকার তো রয়াকার, মানে রতনচক পরগনার পরিবর্তন করে পাথরা থেকে এখন সেটা বর্তমান মন্দিরময় পাথরা হয়েছে। এবার এদের পরিবারের আপনার আরও 3টে ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, আপনার বন্দ্যোপাধ্যায়, রায়, মুখোপাধ্যায় 3টে ফ্যামিলিতে বিয়ে দিয়েছে মেয়েকে, এবং কিছু যা জমিদারিত্ব দেওয়া হয়েছিল। এই নিয়ে এখানে 4-5টা জমিদার প্রত্যেকটা বলে দাও। আরও যে 3টে ফ্যামিলি বলো, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, আর এদের ঘোষাল আর মজুমদার, এই যে 5টা ফ্যামিলিতে এখানে কম্পিটিশন করা তখন মন্দির বানানো হয়েছিল। আপনার শিব মন্দির ছিল 86খানা শিব মন্দির, এখন সেটা বর্তমানে 17-18টা শিব মন্দির আছে। আর আমরা তখনকার দিনে দুর্গা পূজা হতো এই জায়গায়, এটা ছিল মেদিনীপুর শহরের মূল শহর ছিল তখনকার দিনে। এইটাই 7-8টা দুর্গা পূজা হতো। তারপরে আমরা এখন বর্তমানে যে 32টা মন্দির বলা হয়েছিল, 32টার মধ্যে আপনার 4টে ভেঙে গেছে শিব মন্দির, 28টাই আছে। 28টার মধ্যে আমরা 18টার মতো শিব মন্দির আছে, 4টে মতো আপনার শীতলা মন্দির, কালী মন্দির, রাসমঞ্চ, ধর্মরাজ, দুর্গা মন্দির, কালাচাঁদ, এরকম করে আপনার 28টা এখন মন্দির আছে। এগুলো সবই এখানেই এই আশেপাশে? না, এখানে আপনার 18টা মতো আছে। এই মূর্তিগুলো এবার কি, এরা শুনুন, এখানে যারা জমিদারের যারা বংশধর ওনারা বিশ্বের বিভিন্ন দেশে এখনো বিরাজমান, এবং বড় বড় পদাধিকার তারা এখনো বিরাজমান আছে। তো সেই হিসাবে কিছু যারা এখানে কিছু কিছু বংশধরের অংশ রয়েছে, আর বেশিরভাগটাই মেদিনীপুর শহরেই আছে। তখন তো আর দেখার কেউ ছিল না, তখন এখান থেকে সমস্ত বিগ্রহ নিয়ে যে মেদিনীপুর শহরের যত শিব মন্দির বা আরও যে সমস্ত মন্দির সব এখানেরই বিগ্রহ ওনারা নিজে স্থাপন করেছে। সরকারের মানে মানে কর্ণগোচরে এসেছিল এই দুর্গা মন্দিরটা, এই যে পাথরের দুর্গা মন্দির, এটা হ্যাঁ ওইটা দুর্গা মন্দির। মানে ওটার সাল বলতে একটা আছে, ধরুন এই যে একটা দেখুন, শকাব্দ 1700
খুব সুন্দরভাবে আমরা ঘুরে নিলাম মন্দিরময় পাত্রা। এখানে আমরা অনেক কিছু জিনিস দেখলাম, অনেক মন্দির দেখলাম, কাছারি বাড়ি দেখলাম, সমস্ত ইতিহাস আমরা জেনে নিলাম আমাদের গাইডের কাছ থেকে। এবার আমরা এখানে একটা পাত্রার পার্ক আছে, যেখানে এখন একটা হোমস্টে হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি, তো সেইটাও আমরা খুব ভালো করে দেখে নিলাম কাঁসাই নদীর ধারে। এরপর আমরা যাব, আমাদের একটা হোমস্টে বুক করা আছে লাঞ্চ করার জন্য, সেটা হচ্ছে পাত্রার ইয়াসিন দাদার বাড়ি। এটা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এক হোমস্টে হিসাবে দেওয়া হচ্ছে, মন্দিরময় পাত্রা হোমস্টে। তো ওই হোমস্টেতেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ওখানে আমাদের 2-3খানা রুমও বুক করা আছে, আমরা ওই রুমে একটু রেস্ট করে ওখানে আমরা লাঞ্চ করব। আমরা চলেছি সেই হোমস্টের উদ্দেশ্যে, যেখানে আমরা গিয়ে লাঞ্চ করব এবং লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়ব গোপগড়ের উদ্দেশ্যে।